নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন স্বর্ণালী এবং আমার আরেক সহকর্মী সৌমেন রয়েছেন নিউজ রুম থেকে আমার সঙ্গে। 294 দ্বিতীয় দফা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং আজ সারাদিন সকাল থেকে একদম নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শুরুর সময় থেকে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণের খুঁটিনাটির সমস্ত ঘটনা, সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ আপনাদের সামনে তুলে ধরেছে রিপাবলিক বাংলা। এক কথায় বললে নন্দীগ্রামে আজকের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেন অভিযোগ জানিয়ে যাওয়ার নির্বাচন, এবং শুভেন্দু অধিকারীর জন্য যেন সারাদিন বুথ পরিদর্শন আর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সবকিছুই ঠিকঠাক চলছে বলে চলা নির্বাচন। একদম নজিরবিহীন ছবি দেখতে পাওয়া গেল আজকের ছবি না। দ্বিতীয় দফায় সব থেকে হাই ভোল্টেজ হেভি ওয়েট যে কেন্দ্র নন্দীগ্রাম, সেদিকে আমরা দিনভর নজর রাখলাম এবং বেলা যত এগোতে থাকলো, বেলা পড়তে থাকলো, কি ছবি দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনেক দেরিতে বাড়ি থেকে বেরোলেন, তার রিয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে তিনি গেলেন বয়ালে। সেখানে গিয়ে তিনি আটকে রইলেন, দীর্ঘক্ষণ সেখানে আটকে রইলেন। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হলো জয় শ্রীরাম স্লোগান এবং তারপর অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনে, অভিযোগ রাজ্যপালকেও নালিশ করলেন তিনি, রাজ্যপালকে ফোন করে নালিশ করলেন তিনি। কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনের তার যে শক্তি, তার যে শক্তি, অন্যতম স্ট্রেংথ, সেই গড় নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে তিনি এত কনফিডেন্ট ছিলেন, এত আত্মবিশ্বাসী ছিলেন, তাহলে আজকে কোথাও কি আত্মবিশ্বাসের অভাব ঘটলো? এই প্রশ্ন কিন্তু উঠছে অনির্বাণ। একেবারেই বয়ালে গিয়ে 2 ঘন্টা আটকে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বয়াল থেকে নড়তে পারলেন না। নড়ার আগে রাজ্যপালকে ফোন, যে কথা বলছিল স্বর্ণালী, অর্থাৎ স্বর্ণালী যে রাজ্যপালকে সমস্ত ক্ষেত্রেই রাজ্যপাল অকারণে নাক গলান বলে, প্রশাসনিক কাজে নাক গলান বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। নির্দিষ্ট করে একটি দলের তরফ থেকে কথা বলছেন, এত বছর ধরে তিনি একই অভিযোগ করেছেন। আজকে অনির্বাণ কিভাবে দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বয়াল ছাড়লেন কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের একটি বুথ পরিদর্শনে গিয়ে সেখানে আটকে রইলেন 2 ঘন্টা, সেখান থেকে বেরিয়ে এলেন কেন, কিভাবে? না কেন্দ্রীয় বাহিনীর সহায়তায়। আর আমার মনে হয় এই ছবির বাইরে আলাদা করে কিছু বলার ভাষা নেই এই মুহূর্তে। একেবারেই, এবং এই ছবি থেকেই স্বর্ণালী অনেকে কিন্তু অন্যরকম একটা গন্ধ পাচ্ছেন। যেমন কৈলাস বিজয়বর্গীয়, তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস ফিল করছেন, তিনি নির্বাচন হেরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পরবর্তী নির্বাচনের পরবর্তী বাকি পর্বগুলোর জন্য মনোনিবেশ করা ভালো, তার কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেনই। কৈলাস বিজয়বর্গী কিছুক্ষণ আগে আমাদের ক্যামেরায় দেওয়া তার প্রতিক্রিয়াতে জানিয়েছেন। সোনালী, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারাদিনের এই মুড, অর্থাৎ নন্দীগ্রাম পরিদর্শনে বেরিয়ে একের পর এক অভিযোগ করার, শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গা থেকে আক্রমণের ঘটনা, আক্রমণের অভিযোগ, ছাপ্পা ভোটের অভিযোগ আমরা দেখেছি রিপাবলিক বাংলাদেশের ছবি। তারপরেও কিন্তু কোথাও যেন একটা অবিচল। তিনি বলছেন চেষ্টা চলছে আমাকে হারানোর, কিন্তু আমি শেষমেশ মানুষকে সঙ্গে নিয়ে বেরোবো। আর ঠিক যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এতদিন বিজেপির ক্ষেত্রে শোনা যেত, বিজেপি প্রার্থীরা কোথাও আক্রান্ত হলে, কোথাও প্রচার করতে গিয়ে বাধা পেলে, বিজেপির সর্বভারতীয় নেতারা এসে আক্রান্ত হলে, জেপি নাড্ডার কনভয় হামলা ঘটনা আমরা মনে করতে পারি, তারা জনরোষের থিওরি সামনে আনতেন। আর আজকে সেই একই কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বয়ালে কার্যত 2 ঘন্টা বন্দী হয়ে রইলেন। জনরোষের শিকার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি নেতাকর্মীরা। আর এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে অন্যদিকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমেন নিউজ রুম থেকে। এই বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমি একে করে আলাপ করিনি। আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, বিজেপি নেতা। নীলাদ্রি দা, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। বিশ্লেষক, বিজেপি নেতা নয়, রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক। বিরূপাক্ষ দাও, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। পাশাপাশি রয়েছেন প্রতিম বোস। প্রতিম দা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন দীপ্তিমান বোস। দীপ্তিমান দা, আপনাকেও স্বাগত। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুডের কথা আপনাদেরকে বলছিলাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লেনিং, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগকারিনী, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সারাদিনের মুডটা ধরা আছে যদি এই বক্তব্যটুকু শোনেন, নির্যাসটা শুনে নেওয়া যাক। বয়ালে যেখানে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, খুব উল্লেখযোগ্য হচ্ছে আজকে সকাল থেকে যেখানে বিভিন্ন প্রার্থীরা তারা তাদের কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রায় একটারও পর তিনি বাড়ি পর্যন্ত বাড়িতেই ছিলেন। তিনি তারপর 1টার পর তিনি বাড়ি থেকে বেরোন এবং তারপর তিনি প্রথমেই যান বয়ালে এবং সেখানে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তারপর তিনি সেখান থেকে বেরোতেও পারেন না, তাকে ঘিরে স্লোগান চলে। সেই সময় আটকে পড়ার সময় ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নেওয়া যাক। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। নন্দীগ্রামে আমি জিতবো মামাটি মানুষের আশীর্বাদে। আপনারা দেখলেন যেখানে সকাল থেকে বন্দুক নিয়ে বসে আছে, কাউকে ভোট দিতে দেয়নি, প্রত্যেকটা মানুষ আমাকে উইশ করছে। তার মানে কি, ওরা যাকেই যায় ইচ্ছে দায়িত্ব দিন না কেন, মানুষ হয়তো ভোটটা আমায় দিয়েছে, কিন্তু এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে। The Home Minister himself is instructed
The CRPF, BSF and other jawans, we are proud of them. They are giving instruction to help only BJP and to help the BJP goons. This area also you have seen all the outsiders. It is not from inside Bengal. It is from outside goons. They have brought it from outside goons. और इलेक्शन का अंदर में अगर वो साउटिंग स्लोगन चले, पब्लिक को गांव से नहीं आने दे, तो किसका गलती है? इलेक्शन कमीशन को इसको बैड रिजल्ट नहीं हो रहा है, इलेक्शन कमीशन का बैड नेम नहीं हो रहा है. हम तो चाहते हैं इलेक्शन फ्री एंड फेयर हो. हम सेशन का टाइम में देखा আর ঠিক ততটাই আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী বলছেন মমতা হার গয়া হার গয়া হার গয়া। हार गया हार गया हार गया हार गया हार गया ये देखिए हमदा ঢংটা অনেকটা বাপি বাড়িজা গোছের, কি বলো সোনা? একদম দুজনের দুরকম বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম, যদিও সকাল থেকে আমরা নজর রাখছি এই হেভি ওয়েট কেন্দ্রের দিকে, নন্দীগ্রামের দিকে। সেখানে শুরুর দিকে আমরা দেখেছি বিভিন্ন বুথে সেখানে ছাপ্পা ভোটের অভিযোগ একদিকে যেখানে উঠেছে, প্রিজাইডিং অফিসার চুপচাপ বসে আছেন সেই অভিযোগ উঠেছে, এমনকি বিভিন্ন নেতা কর্মী যখন প্রার্থীরা যাচ্ছেন তাদেরকে দেখে গো ব্যাক স্লোগান উঠেছে। কিন্তু দিনের শেষে দুই হেভি ওয়েট প্রার্থী, দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ, দুজনের যে বক্তব্য, যাকে আমরা সংবাদ মাধ্যম বলি বাইট, সেই বাইট যখন শুনলাম তখন কোথাও ছবিটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। অনির্বাণ, একেবারে আমি বিরূপাক্ষ বাবুর কাছে প্রথম আসি। বিরূপাক্ষ বাবু, কোথাও কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নলাইট অন্তত হেরে গেলেন? আপনারা রায় দিয়ে দিলেন একটু আগে, তারপর আপনি জিজ্ঞাসা করছেন কেন? ওয়াই আর ইউ আস্কিং মি? কেন? ওয়াই আপনার কি মনে হচ্ছে? রায় দিয়ে দিলেন তো একটু আগে। শি হ্যাজ লস্ট। আমি বলিনি। শুভেন্দু বাবু যেরকম করে বললেন, শুভেন্দু বাবু বলেছেন, আমি বলিনি। না না, আমি তো আমি আপনার কথা জিজ্ঞেস করছি। যেইভাবে আপনি প্রেজেন্ট করলেন, আপনি প্রথমেই তো বলে দিলেন, আপনি রায় তো দিয়ে দিলেন। রায় ইজ সাপোজ টু কাম আউট অন আমি বললাম শুভেন্দু বাবু বলছেন। সেকেন্ড অফ রায় সাপোজ মানে আমার বলাতে আপনার আপত্তি আছে? মানে শুভেন্দু বাবু বলছেন এটা বলবো না? হ্যাঁ, না না না, আপনি তো বলেই দিলেন হেরে গিয়েছে। আমি কখন বললাম? কখন বললাম? আপনি ভাবুন। আমি শুধু বললাম বডি ল্যাঙ্গুয়েজে একজনকে সারাদিন লেগেছে অভিযোগ করার জায়গায়, আরেকজনকে সারাদিন লেগেছে আত্মবিশ্বাসী। কারো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি তার ক্রেডিবিলিটি আর আসন্ন নির্বাচনে কি ফলাফল হবে সেটা আপনি বলে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ কবে ক্যান ইউ রিয়েলি বিলিভ ইউ? প্লিজ আপনাকে জিজ্ঞাসা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় না, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কবে এরকম অভিযোগ করেছে নির্বাচন নিয়ে? নির্বাচনের দিনে উনি একজন ক্যান্ডিডেট, উনি করতেই পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরূপাক্ষ 100 বার কেন 1000 বার করতে পারে, 100 বার, লক্ষবার, ইনফাইনাইট টাইমস করতে পারে। আমি জিজ্ঞেস করছি এর আগে কতবার করেছেন? কি এর আগে কতবার করেছেন? এর আগে আপনি তো রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছে নিশ্চয়ই ইতিহাস আছে। না, আজকের ব্যাপারটা একদম পুরোপুরি আলাদা। নতুন তো, কারণ কি? না নতুন তো, আমি জিজ্ঞাসা করছি নতুন তো। কারণ কি? উনি যেটা বলেছেন, বিরূপাক্ষ বাবু নতুন তো, বিরূপাক্ষ বাবু প্লিজ নতুন তো, উনি যেটা বলেছেন, উনি যেটা বলেছেন প্রথম তো, the home minister is instructed, দীপ্তিমান বাবু প্রথম অভিযোগ করছেন, দীপ্তিমান বাবু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অভিযোগ করছেন, বিরূপাক্ষ বাবু শোনা হয়ে গেছে, বিরূপাক্ষ বাবু শোনা হয়ে গেছে, দীপ্তিমান বাবু প্লিজ, I am not yet done, দীপ্তিমান বাবু প্লিজ, I am not yet done. The home minister has instructed the CRPF and the BSF to fight for the BJP goons. বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমরা শুনেছি, আমরা শুনেওছি। দীপ্তিমান বাবু এভরিবডি নো। এত বড় সাহস কার? স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপনি আঙুল তুলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপনি আঙুল তুলছেন চ্যানেলে বসে। এত বড় সাহস আপনাদের হয় কি করে? 100 বার বলছি না, বলতে পারেন না। কেন? দিল্লিতে কি হয়েছিল? আপনারা বলতে পারেন না। আপনি আজকে যে কথাটা বলছেন আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনার বিরুদ্ধে আপনি চাইলে করুন মামলা, আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি you are nobody I don't আপনার বিরুদ্ধে মামলা হবে, আমি করব বলছি তো। আরে 100 করুন না, মামলা হবে। you are nobody। আপনার এত বড় সাহস কি করে আছে? এতদিন ধরে একটা ছবি শিশির বাজুরি আপনাকে সাংবাদিক বাংলায় নির্বাচন কমিশনে আপনারাও যাচ্ছেন, নির্বাচন কমিশনে আপনারাও যাচ্ছেন। এক মিনিট বিরূপাক্ষ বাবু দীপ্তিমান প্লিজ, শিশির বাজুরি আমাদের সঙ্গে আছেন। সোনালী, শিশির বাবু, আপনারাও নির্বাচন কমিশনে যাচ্ছেন, ঠিক কি অভিযোগ নিয়ে যাচ্ছেন? কি অভিযোগ নিয়ে যাচ্ছেন শিশির দা? আমরা এখন টাইম করব, যখন টাইম পাবো আপনাদের জানাবো। কিন্তু এখন আমি যে শুনলাম কথা, ইনি কোন তৃণমূলের প্রতিনিধি না? উনি রাজনৈতিক বিশ্লেষক। ইনি একটা স্পেশালিস্ট
রাজনৈতিক বিশ্লেষক, আরে বাবু সোজাসুজি বলুন না, আমি তৃণমূল করি, আমি বিজেপি করি, আমি তো খুলে বলি। আপনি অত চিৎকার চেঁচামেচি করলেন, আগে ইলেকশন কমিশনকে বসলেন, এখন মিডিয়াকে আপনার বয়স হয়ে গেছে, কাউকে দেখান একবার। ভিজিট ইএনটি স্পেশালিস্ট, হ্যাঁ তারপর বলুন কি বলবেন। অনির্বাণ, আমি একটা কথা বলি। বলুন শিশুবাবু। অনির্বাণ, আমি একটা কথা বলি। আমি চুপ করে শুনছিলাম, আমি আপনাকে বাধা দিইনি, আমি চুপ করে শুনলাম। আজকে বাতাসে একটা খবর ভাসছে, সপ্তম কিংবা অষ্টম পর্যায়ের নির্বাচনে মমতা ব্যানার্জি অন্য একটা কেন্দ্র থেকে মনোনয়ন দেবেন। এটা হাওয়ায় ভাসছে এই খবর। কেন উনি বুঝে গেছেন নন্দীগ্রামের ফলাফল কি হতে চলেছে। কিছুক্ষণ আগে কৈলাস বিজয়বর্গী একই কথা বলছেন শিশিরবাবু। আজকে That has not been confirmed. That has not been বিরূপাক্ষ শিশুবাবু কথা শুনেনি। কনফার্ম করা হয়েছে কি নোটিফিকেশন? উনি কনফার্মের কথা বলেনি। উনি কনফার্মেশন উনি বলছেন উনি বাতাসে ভাসছে। কনফার্মেশনের কথা বলেনি। বলছি হাওয়ায় ভাষা খবর নিয়ে, হাওয়ায় ভাষা কথা নিয়ে এত ক্রেডিবিলিটি কি করে মানুষের আমি তাই বুঝে পাই। শিশিরবাবু প্লিজ। আরে ভাষা না হয় আপনি নিজে স্বীকার করুন। বিরূপাক্ষ বলতে দিন প্লিজ। আমার কাছে যে খবর, আমি আপনি মানে গণতন্ত্র, আপনার মানে গণতন্ত্র, আপনার গণতন্ত্র মানে দর্শকদের বলছি, আপনার যদি আপত্তি থাকে, আপনার যখন সময় হবে আপনি আপত্তি জানাবেন। একটু আপনি শুনুন না, আজকে নন্দীগ্রামে 7 নম্বর বুথের সামনে সরাসরি মমতা ব্যানার্জি 144 ধারা ভায়োলেশন করেছেন সরাসরি, আর আমরা এটা কমিশনকে জানিয়েছি। ক্লিয়ার ভায়োলেশন অফ সেকশন 144 ইন বুথ নাম্বার 7 অফ নন্দীগ্রাম। পরিষ্কার দেখা যাচ্ছে ওই ছবিতে উনি অন্তত 30-40 লোককে নিয়ে বসে আছেন, আর সেকশন 144-এর 5 লোকের বেশি হতে পারে না। এটা সরাসরি প্রার্থী, নন্দীগ্রামের প্রার্থী শ্রীমতী মমতা ব্যানার্জি 144 ধারা উল্লঙ্ঘন করেছেন। ওনাকে একটা জিনিস মনে রাখতে হবে, উনি এখনো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, একটা ওনার মর্যাদা আছে। বেসিক্যালি কি বলতে চাইছেন? আপনি 40 ধারা নিয়ে কথা বলবেন? বিরূপাক্ষ প্লিজ কমপ্লিট করতে দিন। হ্যাঁ, এখন উনি কি 144 ধারা নিয়ে কথা বলবেন নাকি 2 মিনিট আগে স্পেকুলেশন নিয়ে কথা বলছিল? আমি He is a psychiatric patient. শিশিরবাবু আপনার কথা সূত্র ধরে বলেছি। শিশিরবাবু আমি আপনার কথা সূত্র ধরে বলেছি, আমি নিজে কি বলছি, বলতে হাওড়ায় চাইছেন শুনেছি, সেটা তো বলুন। হাওড়ায় বিরূপাক্ষ প্লিজ কমপ্লিট করতে দিন। কোনো একটা কিছুই বলুন প্লিজ। দুটো আমি আলাদা আলাদা কথা বলেছি, আপনি কি বুঝেন এক্স্যাক্টলি না? মাই পয়েন্ট, দুটো আলাদা কথা। আপনি কি কথা বুঝেন না? আমি শিশিরবাবু আমরা 1 মিনিট বিরূপাক্ষদা, আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে ওনারা নির্বাচন কমিশনে কেন যাবেন, তার উত্তরটা উনি দিচ্ছেন। বেকার দুটো বিষয়কে গুলিয়ে ফেলার কোনো মানে হয় না। আপনাদের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখলে না, এবার বলছি, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে কুণাল ঘোষের যখন তিনি বলতে বেরোচ্ছিলেন কথা, যখন তিনি বলতে চাইছিলেন, সেই সময় যে গাড়ি আমি বাজানো, আমি কুণাল ঘোষ নই। চিৎকার করা, হাততালি দেওয়া, সেগুলো মনে পড়ছে অদ্ভুত রকম আমি ভাবে। কুণাল ঘোষ নই। যখনই কেউ কথা বলবে তখনই গাড়ি আপনারা জয় শ্রীরাম নবম, আপনি কুণাল ঘোষ নন। আপনার জয় শ্রীরাম নবম হবে তো? আপনি কুণাল ঘোষ নন, কিন্তু জয় শ্রীরাম নবম হবে তো? গাড়ি পেটানো পুলিশের মতো লাগছে অনেকটা। আমি নীলাদ্রিবাবুর কাছে আসবো। নীলাদ্রিবাবু, It doesn't matter. নীলাদ্রিবাবু আপনার কাছে আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আচ্ছা বেশ, আমি আসবো নীলাদ্রিবাবু আপনার কাছে। এই মুহূর্তে নিউজ Newsroom থেকে থেকে। আমার সহকর্মী সৌমেরা মানুষ আমাকে উইশ করছে, তার মানে কি ওরা যাকে যায় ইচ্ছে দায়িত্ব দিক না কেন, মানুষ কিন্তু ভোটটা আমায় দিয়েছে। কিন্তু এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে, এবং বল আমি 3 দিন ধরে বলছি, বলে ওরা অত্যাচার করেছে চূড়ান্ত। আজ কাল পরশু তরশু আমাদের একটি ছেলের মেরে হাত ভেঙে দিয়েছে। আমাদের রবীন মান্না বলরামপুরে সে মৃত্যুর সাথে লড়াই করছে। গতকাল আমার কেশপুরে আমার একজন কর্মী মার্ডার হয়েছে। গতকাল সকালবেলায় খানাকুলে আমার কর্মী মার্ডার হয়েছে। আজকেও আমি জানি না রবীন মান্নার কি অবস্থা, কৃষ্ণর কি অবস্থা। এইখানে যারা এজেন্ট হয়েছিল তাদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে, তাদের নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি পুলিশকে বারবার করে বলেছি, 2-3 বার তারা বসেছে, যেই পুলিশ চলে গেছে আবার চাকাশটাই। আর সেন্ট্রাল ফোর্সেসে আমি সিআইএসএফ সিআরপিএফ কাউকে দোষ দেবো না, বিকজ দে আর অলসো আওয়ার ফ্রেন্ড। সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ অল, only I will request the Home Minister. It is not that they are doing. The Home Minister himself is instructed the CRPF, BSF and other Jawans. We are proud of them.
they are giving instruction to help only BJP and to help the BJP goons. This area also you have seen all the outsiders. It is not from inside Bengal. It is from outside goons. They have bought it from outside goons. They cannot speak Bengali also. This is unfortunate part. And my election commission, I do not know what to say. I'm sorry. I apologize to my election commission for their silence. For their total silence. So many letters we have given, but absolutely one-sided they are supporting the BJP candidates. And under their instruction, BJP is getting so many provocation, and they are beating the people, they are murdering the people, and they are looting the vote. I think this should create another bad history. You know our democracy. Democracy is the festival of the people. Democracy is the festival of the people. Now, if you don't allow the people to cast their vote, what do you think that election commission? Why people will say that election commission is impartial? My humble regards to election commission, all the members. Please take care. Please take care. What you have done for Nandigram and other parts, don't behave like this in the other time, next time also. Whatever you try, BJP will not win the election. Even Nandigram, I am telling you, 90% vote. Trinamool Congress will win. The other parts also, the Chandlipur, the Nandigram, the Haldia, and other parts also, Bakura, wherever the vote is going on. And every time, every election day, Narendra Modi is used to come to Bengal and give address. Why election day you will be campaigning? If we cannot campaign in the election areas, then why every election day the Prime Minister of this country, along with all facilities, including Doordarshan, including all agency, why he will be addressing the people every election day? Is it not wrong? Is it not violation of the conduct of election rules? They are, whatever they can do, they are trying. But I am sorry for them. One day they have to give the result for this. People will give them the befitting result, I can tell you. And for Nandigram and other parts, and for Bengal, for all my seats, 30 seat already election is over, today is also 30 seats. So all two, I am showing you, be perfect. সেগুলো আমরা সমস্ত সিসিটিভি টিভি দেখে আমরা সমস্ত রিপোর্ট নিয়ে বলবো দ্যাট ইন্টারনাল ম্যাটার আই ক্যানট ডিসকাস হিয়ার ইন দ্য রুম। আমি দেখেছি তো তোমাদেরও মেয়েদের যেভাবে প্রত্যেকটা বিজেপি মিছিলে মলেস্টেটেড হতে হচ্ছে। আই এম সরি মিস্টার ইলেকশন কমিশন, ইউ মাস্ট নো অ্যান্ড হোম মিনিস্টার হাউ দ্য উইমেন জার্নালিস্ট আর বিন heckled by BJP workers also in every rally. Please take care and tell your people to control your gundas. দেখুন, আমি ওনার সাথে পার্সোনালি কথা বলেছি, আমি পার্সোনাল সিক্রেসি মেনটেন করি। আই ক্যানট সে হোয়াট এভার আই ডিসকাসড উইথ দ্য অবজারভার্স or whatever I discussed with the governor, that is absolutely my confidential and secret matter that I am not going to disclose. आज जो कुछ भी हुआ आपको अंदर बैठना पड़ गया, काफी हंगामा हुआ बाहर में काफी हंगामा हुआ, आप अंदर में थे, बाहर हंगामा होता रहा, बाहर बाहर हंगामा होता रहा, जो सेंट्रल फोर्स थी वो चुप रही है। तो आप पूछो ना वो क्या करेगा बेचारा, वो लोग तो सेंट्रल फोर्सेस है, हम उसको लिए आई एम प्राउड ऑफ देम, हम उसको हमारा ब्रदर सिस्टर मानते हैं, लेकिन वो तो होम मिनिस्टर इंस्ट्रक्शन दिया है। क्यों इलेक्शन कमीशन होम मिनिस्टर का इंस्ट्रक्शन सुनेगा? और इलेक्शन का अंदर में अगर वो साउटिंग स्लोगन चले, पब्लिक को गांव से नहीं आने दे, तो किसका गलती है? इलेक्शन कमीशन को इसको बैड रिजल्ट नहीं हो रहा है, इलेक्शन कमीशन का बैड नेम नहीं हो रहा है। हम तो चाहते हैं इलेक्शन फ्री एंड फेयर हो। हम सेशन का टाइम में देखा, हम कुरेशी का टाइम में देखा, हम और भी बहुत सारे था जो इलेक्शन कमीशन सबको देखा। ऐसा खतरा, ऐसा खराब इलेक्शन हम कभी नहीं देखा। चलो लेट्स गो, बस होएगा मैच। ओवर नाउ दिस 20 आई विल रिक्वेस्ट माय एसपी 21 बूथ नंबर, 22 बूथ नंबर दिस अहमदाबाद with this Gokul Balrampur and 6 booth number also 6-7 to take all care so there will be no violence. এই সাংবাদিক বৈঠক আমরা দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংবাদিক বৈঠকের শুরুতেই একবার মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন থাপ্পড় মারবো। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নেব।
সকাল থেকে কয়েকটা জায়গায় একটা যে সকাল থেকে কয়েকটা জায়গায় একটা সম্ভবত কেউ জয় শ্রীরাম বলেছিল। আমি সরাসরি লীলাদ্রি বাবুর কাছে আসবো আমার প্রশ্ন নিয়ে। মুখ্যমন্ত্রীর মেজাজ হারানো, সারাদিনের এই কমপ্লেনিং অ্যাটিটিউড বা দিনের শেষেও আবারও সেই কমপ্লেন করতে করতে যাওয়া, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তোলা। কিন্তু তারও আগে আমার দর্শকদের জন্য এই মুহূর্তে আমি যা পাচ্ছি, সরাসরি রাজ্য বিজেপির তরফ থেকে শিশিরবাবু রয়েছেন আমার সঙ্গে, শিশিরবাবুর কাছ থেকে আমি তার প্রতিক্রিয়া নেব। সরাসরি রাজ্য বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়ারের বুথে যাওয়া নিয়ে। লেখা হয়েছে দুপুর 2টো পর্যন্ত 70% পর্যন্ত ভোট পড়েছিল। এই মুহূর্তে আমি মোবাইলে যা পাচ্ছি, আমার মোবাইলে যে অভিযোগপত্র পাঠানো হয়েছে থ্রু ইমেল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের কাছে, তাতে দুপুর 2টো পর্যন্ত 70% ভোট পড়েছিল নন্দীগ্রামে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় 7 নম্বর বুথে গিয়ে উপস্থিত হন এবং সেখানে তিনি যেভাবে বসে থাকেন তার ছবি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বসেছিলেন তখন ঠিক কী ছবি ছিল বুথের বাইরে, সেখানে কি দেখা যাচ্ছিল, কিভাবে বুথে ঢোকা এবং বেরোনো রেস্ট্রিক্টেড হচ্ছিল এবং এর ফলে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি, ভোট গ্রহণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে এবং এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় 144 ধারা যা ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশে বলবৎ থাকে সেটা তিনি ভঙ্গ করেছেন। এর জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এই আর্জি জানিয়ে চিফ ইলেকটোরাল অফিসারকে চিঠি দেওয়া হলো। রাজ্য বিজেপির তরফ থেকে চিঠি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আমি শিশিরবাবুর কাছে যাবো সরাসরি। শিশিরবাবু, আপনার প্রতিক্রিয়া। আপনারা শেষমেশ চিফ ইলেকটোরাল অফিসারকে, পশ্চিমবঙ্গের ইলেকটোরাল অফিসারকে তিনি আপনারা চিঠি দিয়ে একেবারে অভিযোগে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই উপস্থিতি নিয়ে বয়ানে। ঠিকই অনির্বাণ, এটা বড় খবর আপনারা ব্রেক করেছেন। আজকে আমরা এটা যখন এই ছবি পাই আর আমরা দেখছিলাম কিভাবে মমতা ব্যানার্জি ওখানে গেটে, পোলিং বুথের গেটে বসে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওখানে আর লোককে জড় করে ওনার একটাই উদ্দেশ্য ছিল এখানে পোলিংটা নামিয়ে দাও। আর এই জিনিসের জন্য আমরা সরাসরি যে অভিযোগ করেছি, সেকশন 144 এর ভায়োলেশন কিন্তু হচ্ছে সিআরপিসির ভায়োলেশন। এটা একটা বড় জিনিস আর আমরা এই অভিযোগ করেছি সিআরপিসির ভায়োলেশন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে করেছেন, ইচ্ছাকৃতভাবে করেছেন। এটা নাকি 5 জনের জায়গা উনি 7-8 জনকে নিয়ে বসলেন। আপনি দেখতে পাচ্ছেন যে ছবি একেবারেই। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া। आईपीएस था, आईएएस था, सब बड़ा आदमी। गवर्नर को भी कॉल किया उन्होंने। मैं सीधा सीसीटीवी है जी, पूरा सीसीटीवी में रिकॉर्ड है। पूरा गलत काम किया है। यहाँ पूरा शांतिपूर्ण तरीके से चुनाव चल रहा है। इसमें कोई धांधली का शिकायत नहीं है। 4 पोलिंग एजेंट इधर अंदर है जी। मार्क्सवादी कम्युनिस्ट पार्टी का पोलिंग एजेंट है, इंडिपेंडेंट का है, बीजेपी का है जी। इसका इस एरिया में ममता बनर्जी पार्टी का कोई कैडर, कोई वर्कर नहीं है। वो सीधा ड्रामा पूरा दिन सुबह 7 बजे से शुभेंदु है मार्केट में, ममता नहीं है। इसलिए ड्रामा और मीडिया पब्लिसिटी, इसके लिए फिरका परिस्थिति का जो रास्ता उन्होंने चुना। रिपोल की बात होगी क्या? क्या नो क्वेश्चन राइज नो राइज। अभी 1 घंटा बाकी है, 100 से ज्यादा लोग बाकी है। मैं सबको बुलाया, सब आ गया, खड़ा होगा, वोट करेगा। आप यहाँ रहेंगे क्या? वोट करवाएंगे? नहीं, वोट कराना मेरा दायित्व नहीं। सीएपीएफ का जिम्मेदारी है, प्रिजाइडिंग पोलिंग का जिम्मेदारी है, माइक्रो ऑब्जर्वर भी इधर है। ये मेरा काम नहीं। मैं एक भी गलत काम पूरा इलेक्शन के दौरान आचार संहिता के उल्लंघन में नहीं किया। ममता बनर्जी बार किया। काल बांकुड़ा हुगली का मीटिंग में नंदीग्राम का जिक्र किया। गोघाट का मीटिंग में नंदीग्राम में प्रचार खत्म होने के बाद भी नंदीग्राम का जिक्र का मेरा पर्सनल अटैक किया। हेलीपैड में नंदीग्राम के अंदर प्रेस कॉन्फ्रेंस करके इन्फ्लुएंस करने का कोशिश किया। हर दिन ये पूरा इलेक्शन कमीशन का जितना ऑर्डर है, जितना गाइडलाइन है, व्हाट टू डू व्हाट नॉट टू डू, सबको पूरा के पूरा उल्लंघन ममता बनर्जी कर रहा है। इलेक्शन कमीशन का कड़ा से कड़ा एक्शन लेना चाहिए। वो तो एफआईआर करवा रही, वो तो एफआईआर करवा दी, वो एफआईआर करवा दी गड़बड़ी को लेकर। जो रुका हुआ था उसकी भरपाई कैसे होगी? 2 घंटा आपने कहा कि वोटिंग नहीं हुआ, तो फिर कौन बंद किया? कौन बंद किया? आपने कहा कि नहीं, कौन? ममता बनर्जी थे। सब लोग कैंडिडेट के आने से क्या यहाँ पर, होगा? तो फिर क्या देखिए, होगा? पूरा दिन मीडिया में नहीं था, बूथ में नहीं था, वोट में नहीं थी।
इसलिए पब्लिसिटी के लिए ड्रामाबाजी दादा, आप इलेक्शन इधर जो सीआईपीएफ के जवान है ये लोग बहुत ईमानदार है, अंदर जो प्रिजाइडिंग ऑफिसर है वो ईमानदार है। इलेक्शन कमीशन इतना अच्छा वोट नंदीग्राम में किया, इस तरीके से वोट पिछले टाइम बंगाल में जंगल राज में पहली बार हुआ। आप इसको लेकर इलेक्शन कमीशन जाएंगे? इलेक्शन मैं पहले मुझे वोट खत्म होगा। বয়ানের ঠিক যে বুথে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 7 নম্বর বুথ, সেখানেই শুভেন্দু অধিকারী পৌঁছন 2 ঘন্টা একদম। নির্বাচন ভোটদান প্রক্রিয়া আটকে বন্ধ থাকার হয়েছিল। কারণে। এবং একই বিষয় শিশির বাবু কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে বলছিলেন যে 2 ঘন্টা এর আগে বিজেপির তরফ থেকে একই রকমের প্রশ্ন তোলা হয়েছিল যে হঠাৎ করে একদম সেকেন্ড হাফে বেরিয়ে বাড়ি থেকে কেন তিনি 2 ঘন্টা ধরে একই বুথে বসেছিলেন। এবং তারপর যে ছবি তো কোথাও দেখতে পাওয়া গেছিল, যে ছবি আমরাও দেখিয়েছি, যে সেখানে ভোট দেওয়ার জন্য একই দিকে চারিদিকে জনরোষ তৈরি হয়, জয় শ্রীরাম স্লোগান ওঠে এবং সেখানে বাধ্য হয়ে তখন বেরিয়ে আসতে হয় সেই বুথ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর তিনি আরো অভিযোগ করছেন যে সেখানে ভোট দিতে দেওয়া হয়নি, সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি, নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। আর পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এত ভালো নির্বাচন এর আগে এই জঙ্গল রাজ্যে কখনো হয়নি। ঠিক এটা নিয়েই ফিরে আসবো একটা বিরতির পর। আর এই মুহূর্তে আবারও ফিরে এলাম রিপাবলিক বাংলা। আমরা জানি আলোচনা করছি 294 এর দ্বিতীয় দফা স্বর্ণালী। নীলাদ্রিদার কাছে আমাদের প্রশ্ন ছিল। নীলাদ্রিদা, কি মনে হচ্ছে? বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এতক্ষণ কথা বলছিলাম আমরা, এবং তারপর আপনাদের তরফ থেকেও অভিযোগ যাওয়া হচ্ছে, মানে কোথাও সেই যে আত্মবিশ্বাসের অভাবের কথা বলা হচ্ছে। বিজেপি তাহলে যদি এতটাই কনফিডেন্ট হয় তাহলে সেখানে আত্মবিশ্বাসের অভাব কোথায়? কেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়, কোন কেন্দ্রে কতক্ষণ বসেছিলেন সেই নিয়ে কেন অভিযোগ দায়ের করতে হচ্ছে? না, আমি শুধু বিজেপিকে দোষ দেবো না, সবাইকেই দোষ দিতে হবে। ইলেকশন কমিশন, ওখানে তো 144 ধারা ছিল, এতগুলো লোক সেখানে জমায়েত হলো কি করে 144 ধারায়? বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 144 ধারা ভাঙলেন, এটা সে ভাবা যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় ওখানে কথা বললেন, এটা কি একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা? এক চর মারবো, এই কথাটা মুখ্যমন্ত্রী বলতে পারেন? মুখ্যমন্ত্রীর কাছে কোনো এভিডেন্স আছে? কোনো এভিডেন্স কাকে বলেছেন? কাকে বলেছেন? ওটা কাট অফ ক্লিপ, দ্যাট ইজ কাট অফ ক্লিপ, এটা সবার দ্যাট ইজ কাট অফ ক্লিপ। কাকে বলেছেন? কাকে বলেছেন? কাকে বলেছেন? যাকেই বলো, যাকে মানুষ কাকে বলেছেন? দ্যাট ইজ কাট অফ ক্লিপ। এটা কি ভাষা? এটা নিজের পিএসও কে বলতে পারে, নিজের পিএসও কে বলতে পারে। কাম অন, নিজের পিএসও কে বলতে পারে, পিএসও কে বলতে পারে একটা চোর মারবো। না, পিএসও কোন পিএসও কে বলতে পারে দ্যাট ইজ কাট অফ ক্লিপ, কাট অফ ক্লিপ, কাট অফ ক্লিপ। প্রত্যেকের কথা শুনবো। আমি একটু প্রতিমবাবুর কাছে মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচনটা, এই নির্বাচনটা এক মিনিট প্লিজ, মুখ্যমন্ত্রী বলছেন এই নির্বাচনটা পুরোপুরি চিটিং হয়েছে। এই ভাষা এইটা হচ্ছে সাধারণত অপোজিশনের ভাষা। হ্যাঁ, একদম। 2006 সালে প্রথমবার, 2005 সাল থেকে ভারতবর্ষে বিহার ইলেকশন দিয়ে বহু ফেজে ইলেকশন শুরু হয়। 2006 সালে পশ্চিমবঙ্গে 5 ফেজে ইলেকশন হয়, সেই প্রথমবার। এবং আপনার কি মনে আছে 2006 সালে সিপিএম এর এটা কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং 2006 সালে সিপিএম এর কি রেজাল্ট হয়েছিল? সুতরাং শাসক দলের এবং দ্বিতীয় মনে করেন সিপিএম এর থেকে একই প্রতিক্রিয়া পেয়েছিলাম 11 নির্বাচনে। নিঃসন্দেহে, কারণ এই কারণে বলছি 2006 এর ইলেকশনে এত সহজে ইলেকশন কমিশন নিঃসন্দেহে অনির্বাণ একটা ঘটনা বলতেই হয় যে যখন বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা তখন হচ্ছে সাজানো ঘটনা, যখন তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা তখন বিজেপির দুষ্কৃতীরা সেটা করছে, কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ। যখন নির্বাচনে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস, যখন নির্বাচনে জয় হয় তখন ইভিএম ঠিক, আর যেখানে হেরে যায় সেখানে ইভিএম এর গন্ডগোল। তৃণমূলের চিরকালীন স্ট্র্যাটেজি, তৃণমূলই কালচার। কমিশন বিশেষ করে সিও অফিস থেকে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। 28 তারিখের মিটিংটা করার ক্ষেত্রে যেভাবে বাধা দিয়েছিল জীবনতলায়, সেটাও সুসম্পন্ন হয়েছে, এই জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি। আমরা চাই আমরা আগামীকাল প্রত্যেকটি কেন্দ্রে যে স্কুটিনি হবে, সেই স্কুটিনি সবাই আমাদের প্রতিনিধিরা থাকবে, প্রার্থী অথবা তার এজেন্ট, সেখানে আমাদের নির্দিষ্ট অভিযোগগুলি আবার কালকে উপস্থিত করা হবে। সেটা আমরা বলে এসেছি যে ওইগুলি যেন আপনি স্টাডি করে আপনি ব্যবস্থা নিয়ে যেখানে রিপোর্ট করতে হবে, যেখানে ভায়োলেশন হয়েছে সেই সম্পর্কে সরাসরি ব্যবস্থা করে আপনি পাবলিককে জানান, প্রেস কনফারেন্স করে জানান, যাতে পরবর্তী 6টা পর্যায়ে যে ভোট হবে সেই ভোটটা, কারণ সবে মাত্র 60টা আসনে ভোট হচ্ছে, আরো 234টা আসনে ভোট হতে হবে। তাই আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কিন্তু দ্বিতীয় দফার ভোট পর্যন্ত আমরা সম্পূর্ণ এই ব্যাপারে সন্তুষ্ট হতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও এই 30টা আসনে নির্বাচক মন্ডলী এই তৃণমূল বিজেপির এইসব
যেভাবে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছে তাকে উপেক্ষা করে, এই বাধা বিপত্তি উপেক্ষা করে তারা যে আমি সেই কথা আপনারা যদি আসলে পেছনে থাকেন তো আমি বলেছি বিষয়টা একটু জানতে হবে। আগামীকাল স্কুটিনি হবে, স্কুটিনিতে প্রিসাইডিং অফিসারের ডায়েরি ইত্যাদি ক্ষেত্রে আমাদের অভিযোগ প্রিসাইডিং অফিসারের ডায়েরি এই দুটো মিললে তাদের হিন্দিতে বলে দেবেন আমাকে प्रदीप आज के अपना आप लोग यहाँ आए थे किस मकसद से कौन बोल रहा था सामने जो सेकेंड फेज में जो 30 असेंबली सेगमेंट में इलेक्शन हुआ है, इस इलेक्शन में जो हुआ है तो तृणमूल बीजेपी दो पार्टी का तरफ से जो गुंडागर्दी हुआ वो केसपुर में हुआ, वो नंदीग्राम के हुआ, इनका बारे में हम लोग कंप्लेंट लॉन्च किया है। हम लोग बोला जो हमारा डिमांड किया है, हम मांग किया है जो आपको इलेक्शन कमीशन का तरफ से जो 100 এই মুহূর্তে সরাসরি চলে যাব নির্বাচন কমিশনের দপ্তরে, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে, যেখানে আমাদের প্রতিনিধি রেনেসার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা রবিন দেব। রেনেসা, একদমই অনির্বাণ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রবিন দেব রয়েছেন। একটু আগেই তারা অভিযোগ জানিয়েছেন। রবিনদা, আপনারা একটু আগেই ওপরে গেলেন এবং নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানালেন। আজকে গোটা দিনে নন্দীগ্রাম ফোকাসে ছিল, এখানকার ভোটটা চিটিং বাজি হয়েছে, বুথে বুথে ভোট লুট হয়েছে, প্রচুর ছাপ্পা ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সামনে। এটা একদিকে মাননীয়ার বক্তব্য, আর একদিকে মাননীয়ার বক্তব্য 90% ভোট আমরাই পাবো। এবার প্রশ্ন হচ্ছে, আমার হঠাৎ মনে পড়লো অমিত শাহজি বলেছিলেন যে আমাদের কাছে যা মানুষের যে খেয়াল যা হিসেব তাতে 26টি সিট অন্তত পাবো প্রথম পর্যায়ে। তাতে মাননীয় অনেক মন্তব্য করেছিলেন। আর আজকে ভোটের মাঝামাঝি পর্যায়ে বললেন 90% ভোট পাবো, তার আগে বললেন এখানে প্রচুর চিটিং হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি প্রচুর চিটিং হয়ে থাকে, প্রচুর ছাপ্পা ভোট হয়ে থাকে, যদি বুথে বুথে ভোট লুট হয়ে থাকে, ওই এক মুখেই তো বলছেন মমতা ব্যানার্জি, দুটো মুখ দিয়ে তো বলছেন না। আর তারপরে আমি 90% পাবো, সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে তাহলে এই 90% ভোটের দাবি যদি ঠিক হয়, তাহলে চিটিং এর দাবি, চিটিংটা তাহলে কে করেছে? ছাপ্পাটা তাহলে কে করেছে? ভোট লুটটা তাহলে কে করেছে? উনি কি তাহলে ওই বয়ালের থেকে বেরোবার সময় যে স্টেটমেন্ট দিলেন সেটা কি এটা স্বীকারোক্তি যে আমরা চিটিং করেছি, আমরা ছাপ্পা মেরেছি, আমরা ভোট লুট করেছি, তাই 90% ভোট পাবো? এটাই তো সাধারণভাবে মেনে নিতে হবে। এই প্রশ্নটি আমি রাখলাম তৃণমূলের জন্য। তৃণমূল পরবর্তী ক্ষেত্রে কি উত্তর দেয় আমরা কৌতুক নিয়ে অপেক্ষা করব, কারণ এতগুলো এলোমেলো কথা, পরস্পর বিরোধী কথা তৃণমূল কংগ্রেস তাই জন্যই এটা একটা কমেডি সার্কাসের মতন হয়ে গেছে। আমরা তো এইসব লাইনে যেতে চাইছি না। আমাদের হচ্ছে সাধারণ মানুষ এসছে, এসে ভোট দিয়েছে, 81, 82, 83% ভোট পড়ছে। কিভাবে আমাদের গৌর প্রধানকে লোয়ার রড দিয়ে মাথা ফাটিয়ে প্রায় মৃত্যুর মুখে পাঠিয়েছে। আমরা দেখেছি কিছু কিছু পুলিশ, সবাই না, কিছু কিছু পুলিশ তারা চেষ্টা করেছেন সেই দলদাস হয়ে, শাসক দলের হয়ে ভোট করানোর চেষ্টা করতে। আমরা সব জায়গায় এই জিনিসগুলো নোট করে ইলেকশন কমিশনের নজরে এনেছি। আমাদের যেটা দায়িত্ব, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সকাল 6টার থেকে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে বসে ইলেকশন শুরুর পর থেকে সারা পশ্চিমবঙ্গের 4টে জেলায় 30টি আসনে যে কোনো বুথে, যে কোনো জায়গায়
যে কোনো অনিয়মের কথা যখনই আমাদের নজরে এসছে আমরা সেটাকে ইলেকশন কমিশনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি, অনুরোধ করেছি। অনেক জায়গায় ফল পেয়েছি, অনেক জায়গায় ফল পাইনি। আমরা আশা করি ইলেকশন কমিশনকে আরো বেশি দৃঢ়তার সঙ্গে ইলেকশন করতে হবে। এটা পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় বাহিনীকে আরো সচল করতে হবে। এটা পশ্চিমবঙ্গ। সহজে ছেড়ে দিলে এখানে গুন্ডা বদমাইশরা, ভোট লুটেরারা আবার চেষ্টা করবে। কিন্তু তৎসত্ত্বেও আমাদেরকে বলতে হচ্ছে যে ভোট। এই মুহূর্তের বড় ব্রেকিং, দেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠছে। বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়ি কনভয় লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠছে ডেবরাতে। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার বর্তমানে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে আক্রমণ এবং এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ডেবরাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রিপোর্টার পিঙ্কি, তোমার কাছে কি আপডেট এই বিষয়ে? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখছি যে সকাল থেকে বিক্ষোভ পরিদর্শন করছিলেন ভারতী ঘোষ। সকাল থেকে তিনি যেখানে গেছেন তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং বিকেলের দিকে ভোট যখন প্রায় শেষের মুখে, সেই সময় তিনি যখন কেন্দ্র পরিদর্শন করতে যান, বুথ পরিদর্শন করতে যান, সেই সময় বেশ কিছু উত্তপ্ত জনতা এবং তথা বলা যেতে পারে তৃণমূল কর্মী, যেমনটা অভিযোগ করছেন ভারতী ঘোষ তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, তিনি জানাচ্ছেন যে তার গাড়ি লক্ষ্য করে কিছু উত্তপ্ত জনতা তাকে ইট মারতে শুরু করে, পাটকেল মারতে শুরু করে, তার গাড়ি লক্ষ্য করে কিন্তু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রয়েছেন ভারতী ঘোষ, আপনার গাড়িতে আক্রমণ হয়েছে বলে আমরা জানতে পারছি, ঠিক কি ঘটেছে? দেখুন, ওটা নোয়াপাড়া 22 নম্বর বুথ। সকালবেলা আমরা পোলিং এজেন্ট বসাতে পারিনি। ইনফ্যাক্ট ফর ইয়ার্স ভারতীয় জনতা পার্টি ওই বুথে পোলিং এজেন্ট বসাতে পারিনি। এই প্রথম পোলিং এজেন্ট বসাবার চেষ্টা করা হয়েছে। চেষ্টা করতে ওরা ভয়ঙ্করভাবে প্রতিরোধ করে এবং ঘিরে ফেলে। 100-150 জন পোলিং এজেন্টকে ঘিরে ফেলে, পোলিং এজেন্টকে বের করে দেয়, পোলিং এজেন্ট পালিয়ে যায়। আবার আমরা যাই, আবার গিয়ে আমরা চেষ্টা করে স্ট্রং রিইনফোর্সমেন্ট নিয়ে এসে পোলিং এজেন্টকে বুথের মধ্যে বসাই এবং তারপরে এই শেষ বেলায় যাতে পোলিং এজেন্টকে আসবে তো বেরিয়ে আসবে পোলিং আফটার দ্য পোল প্রসেস। তো সেই জন্য আমি দেখতে গেছিলাম। আমি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে এবং চিৎকার শুরু করে, একেবারে মিনি পাকিস্তানের মতো অবস্থা যা দেখলাম আমি, এবং ইট মারতে শুরু করে, সাংঘাতিক অবস্থা। এবং তারপরে যাই হোক, ওখানে রিইনফোর্সমেন্ট আরো এসছে, আমরা বেরিয়ে এসেছি, গাড়ি ভেঙে ঠেঙে গেছে, কিছু রিপোর্টারদেরও ধাক্কা ফাক্কা হয়েছে আর কি। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কি দেখলেন? সেন্ট্রাল ফোর্স ঠিকই আছেন, সেন্ট্রাল ফোর্স প্রাণপণ চেষ্টা করছেন যাতে সুস্থভাবে ভোট হয় এবং নর্মালসি থাকে। অনেক স্ট্রং রিইনফোর্সমেন্ট সেন্ট্রাল ফোর্স এসে দেখলাম এবং খুব সুন্দরভাবে ওরা ওই জায়গাটাকে রেখেছেন। যদি পুলিশ আর সেন্ট্রাল ফোর্স ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে তারা আপনার গাড়িতে আক্রমণ করলো কি করে? জিনিসটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স পোলিং বুথের মধ্যে এবং পোলিং বুথের 100 মিটার তার আওতা হচ্ছে তাই, এটাই নিয়ম। কিন্তু যে প্যাসেজটা দিয়ে আসতে হচ্ছে আমাকে, সেই প্যাসেজটার মধ্যে ইট পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং ইট ছুটতে আর কতক্ষণ লাগে? এই যে জিনিসটা, এটা দীর্ঘদিন ধরে এই মমতা সরকারের আমলে এদের বাড়িয়ে দিয়েছে। আপনারা হয়তো দেখেছিলেন যে লকডাউনের সময় হাওড়ায় টিকিয়াপাড়ায় কি হয়েছিল, তারপরে তেলেনিপাড়ায় কি হয়েছিল, সেই একই জিনিস আজকে দেখলাম নোয়াপাড়ায়, যে ইট পাটকেল নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যে যেই আমি দূর থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যাবো তখন অ্যাটাক করবে। আর প্রেসার গাড়ি থাকার জন্য প্রেসার গাড়ির উপরেও অ্যাটাক হয়েছে। যাই হোক, তো স্পিডে চালানো যায় না, অনেক গাড়ি থাকে তো। ধন্যবাদ ভারতী দেবী। আমরা কথা বলছিলাম বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সঙ্গে, আমাদের রিপোর্টার পিঙ্কি ছিল। পিঙ্কি, তোমাকে ধন্যবাদ। আমি বিজেপি নেত্রী কেয়া ঘোষ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমি সরাসরি আপনার কাছে জানতে চাইছি, এই যে হামলাগুলো হচ্ছে, আপনারা বলছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, এর ইম্প্যাক্ট তাহলে কি হতে চলেছে? আরো 6টা এখনো পর্যন্ত দফা রয়েছে। একেবারে আমরা যেটা সবসময় আমার মনে হয় দলমত নির্বিশেষে আমরা চাই যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটদান হোক, সেটা কিন্তু হচ্ছে না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা ঠিকই করে নিয়েছে যে জঙ্গল রাজ থেকে তারা বেরোবে না, তারা বেরোতে চায় না। এবং ঠিক সেই কারণে আজকে যেভাবে দেখলাম আমরা, নজিরবিহীনভাবে ক্যান্ডিডেট প্রার্থীকে তাকে ঘায়েল করা হলো, প্রার্থীর এজেন্টকে ঘায়েল করা হলো। এবং শুধু তাই নয়, কেশপুরে আমরা দেখেছি যে একজন মহিলা পোলিং এজেন্ট, তাকে মেরে রীতিমতো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে গতকাল নন্দীগ্রাম বিধানসভায় একজনকে প্ররোচনা দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এই নজিরবিহীন সন্ত্রাস
সেই নজিরবিহীন জঙ্গল রাজ থেকে তৃণমূল কংগ্রেস তারা বেরোতেই চান না, এবং তারপরে বেরোলেন তাদের সুপ্রিমো, তারপরে বেরোলেন তাদের সুপ্রিমো, উনি প্ররোচনা দিয়ে বওয়ালে ঝামেলা করলেন, উনি সেখানে ভোটদান স্তব্ধ করলেন, এবং উনি একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করলেন, কারণ উনি জানেন যে এখানে অবাধে ভোটদান হলে উনি এমনিতেই হারবেন, ওনার হারার মার্জিনটা আরো বাড়বে বলে দফায় দফায় শুনুন না, দফায় দফায় করে বেড়াচ্ছে জাতিবাদের তথ্য মিনি পাকিস্তান। আরে সেটা তো শুরু করেছিল ববি হাকিম, সেটা তো শুরু করেছিল আপনাদের মন্ত্রী। এই মিনি পাকিস্তানের তথ্য কে এনেছিল? ববি হাকিম এনেছিল। আপনার স্মরণে নেই? এটা মনে করুন। আরে ভাই মনে করুন, এই মিনি পাকিস্তানের তথ্য এনেছিল ববি হাকিম। গলা উঁচু করলে কি সব হয়ে যায়? শুনে নিন, শুনে নিন, মিনি পাকিস্তানের তথ্য এনেছিল আপনাদের মন্ত্রী ববি হাকিম, সেটা জেনে নিন। এই ছবিটা দেখে কি বলবো? এই ছবিটা দেখে কি বলবো? এই ছবিটা দেখে কি বলবো? যন্ত্রণা করবো না? একজন প্রার্থী তার গাড়িতে ইট পাটকেল ছুড়লে নির্বাচনের দিন চোখ ধরে যখন অবশ্যই খারাপ, আমরাই দেখেছি, অবশ্যই দেখিয়েছি, অবশ্যই দেখিয়েছি। ইলেকশন কমিশনের দায়িত্ব প্রশাসন কারাতে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কারাতে, ইলেকশন কমিশন 2006 সালের মধ্যে নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছে ওখানে ডক্টর হালিম, আমার প্রশ্ন শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে বারবার নন্দীগ্রামে আইন শৃঙ্খলার প্রশ্নে আমরা দেখছি নির্বাচনের আগে পর্যন্ত বহিরাগত ঢোকানো হচ্ছে ইত্যাদি বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আমার প্রশ্ন, আজকে ডেবরাতে ভারতী ঘোষকে যতটা অসন্তুষ্ট মনে হলো ডেবরাতে তার নিজের বুথে যেতে গিয়ে বা পরিদর্শন করতে গিয়ে, ঠিক ততখানি সন্তুষ্ট মনে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে বহিরাগতটা হেল্প করলো কাকে, তৃণমূলকে না বিজেপিকে? প্রথম কথাই বহিরাগত যেটা আপনি নন্দীগ্রাম, আমি দুটো জায়গাতে আলাদা আলাদা বলতে হবে আমাকে। নন্দীগ্রামে আমরা বারে বারেই অভিযোগ করেছি, নন্দীগ্রামে সন্তর্পণে রাতের অন্ধকারে জলপথে বহিরাগতদের ঢোকানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছিলেন ঠিক, আজকে যে গন্ডগোলটা উনি চেষ্টা করেছিলেন করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেটা বয়ালে আমরা খানিকটা দেখেছি, উনি হয়তো সফল হয়েছেন, খানিকটা ভোটদান বিরত করেছেন, সেটা উনি সফল যতটা ভেবেছিলেন সফল হবেন ততটা উনি সফল হতে পারেননি। আর